আসসালামু আলাইকুম, আমি আইনুল ইসলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে জানাই সকলকে স্বাগতম। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অর্থাৎ 17তম অধ্যায়। এই পরিসংখ্যান অধ্যায়টি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এসএসসি এবং সমান পরীক্ষার যে কারিকুলাম বর্তমানে দেখা যাচ্ছে, সেখান থেকে মানবন্টন লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে প্রায় 22 থেকে 25 মার্ক শুধুমাত্র পরিসংখ্যান থেকেই উত্তর করতে পারবো। এই কারণে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে পরিসংখ্যান যদি আমরা করতে যাই, তাহলে আমাদের এই তত্ত্ব উপাত্তগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, তোমরা কি বলবো? 10 জন, 15 জন, 20 জন। তো এই ক্লাসের স্টুডেন্ট কিভাবে তোমরা লিখবা বলো দেখি? 10 জন। তাহলে আমরা 10 জনকে লিখবো কি? 1 2 3 4 5 6 7 8 9 10, বা আরো সংখ্যা বেশি থাকলে আমরা যদি 15 জন ধরি বা 12 জন ধরি, 11 এবং কত 12। এই যে আমরা 12 জন সংখ্যা লিখলাম, সংখ্যা আকারে প্রকাশ করলাম, এগুলা কি উপাত্ত। তত্ত্ব যে বিষয়টা আমরা যখন সংখ্যা আকারে প্রকাশ করি, তখনই সেটা হয়ে যায় কি? উপাত্ত। বুঝতে পারছো? আচ্ছা, এরপর কাজ কি? এটাকে আবার পরিসংখ্যান ভাষা আর একটা নামও বলে, সেটা হচ্ছে কি? চলক। কি বলে? চলক। এগুলোকে আমরা কি চলকও বলতে পারি। এখন দেখো, চলক কত প্রকার? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আমাদের এমসিকিউতে বেশি বেশি আসে। চলক কত প্রকার? চলক চলক আর প্রথমে জানলাম চলক কাকে বলে, অর্থাৎ তত্ত্বগুলোকে যখন আমরা সংখ্যা আকারে প্রকাশ করি, এগুলোকে আমরা উপাত্ত বলি। এই উপাত্তগুলোকে আমরা কি চলকও বলতে পারি। এখন চলক কত প্রকার? 2 প্রকার। একটা চলক কি? এক নম্বর হচ্ছে আমাদের কি করে বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক। আর এটা কি? অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে অবিচ্ছিন্ন চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে? বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান শুধুমাত্র কি পূর্ণ সংখ্যা হয়, কোন দশমিক সংখ্যা আসবে না, শুধু পূর্ণ সংখ্যা আসবে। অর্থাৎ যে চলকের মান পূর্ণ সংখ্যা হয়, তাকে আমরা কি বলবো? বিচ্ছিন্ন চলক। আচ্ছা, এর উদাহরণ কি? উদাহরণটা যদি আমরা এখানে লিখি, উদাহরণ হচ্ছে যেমন জনসংখ্যা। অর্থাৎ বিচ্ছিন্ন চলকের উদাহরণগুলো হচ্ছে কি? জনসংখ্যা, গণসংখ্যা, অর্থাৎ যেগুলোকে আমরা ডিভাইডেড করে বলতে পারবো না। এবার আসো অবিচ্ছিন্ন চলকটা কি? অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান সকল বাস্তব সংখ্যা থেকে, যদি যে চলকের মান সকল বাস্তব সংখ্যা হয়, যে চলকের মান সকল বাস্তব সংখ্যা, তাকে অবিচ্ছিন্ন চলক বলে। তোমরা লিখে নিবা। বুঝতে পারছো? আচ্ছা, এর উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে সকল প্রকার আমাদের বাস্তব সংখ্যাকে বলবো অবিচ্ছিন্ন চলক। তো এখান থেকে আমাদের এমসিকিউ আসে, এগুলো আমার জন্য ভুল না হয়। এরপর আসো, এরপর আমরা এটা আমি মিশিয়ে দিই। এরপর আমরা কি শিখবো? মধ্যক নির্ণয়। আচ্ছা, মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের 3টে সূত্র লাগে, সেটা দেখে আমরা লিখি। 1 নম্বর সূত্র হচ্ছে কি? n জোড় হলে, অর্থাৎ n জোড় হলে সূত্র হবে মধ্যকের সূত্র হবে কি? মধ্যক ইকুয়াল টু হবে কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস n তম পদ বাই 2। এটা হচ্ছে আমাদের যদি n জোড় হয়, তাহলে আমাদের মধ্যক নির্ণয় সূত্র এটা। 2 নম্বর হচ্ছে যদি n বিজোড় হয়, তাহলে আমাদের মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে কি? মধ্যক ইকুয়াল টু হবে কি? n প্লাস 1/2 তম পদ, অর্থাৎ n প্লাস 1/2 তম। নাম্বার আছে মধ্যক, যদি লিখে একবার দেখি, মধ্যকের সূত্র কি নাম আছে কি? l প্লাস n/2 মাইনাস fc গুণিতক h/fn।
এইটা এইটা আমাদের নির্ণয় করতে হয় কিভাবে, এই সূত্রটা কাজ করা হয়। এই কাজটা হচ্ছে যখন আমরা সারণ তৈরি করি, হ্যাঁ, উপাত্ত থেকে সারণ তৈরি করবো বা সারণী দেওয়া থাকলে তখন আমাদের এই সূত্রটা কাজ হবে, মধ্যক নির্ণয়। আর এই দুটো হচ্ছে কি উপাত্ত থাকলে, প্রথমটা হচ্ছে জোড় উপাত্ত থাকলে, আর দ্বিতীয়টা হচ্ছে কি বিজোড় উপাত্ত থাকলে। তাহলে আসো আমরা এখানে কি কিছু উপাত্ত নেই, উপাত্ত নিয়ে এই অঙ্কগুলো করার চেষ্টা করি। মধ্যক আমরা কিভাবে নির্ণয় করবো, উপাত্তগুলো জোড় না, এটা প্রশ্ন হলো। এখানে প্রশ্ন তোমাকে করলো যে এখান থেকে কি মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করতে বলতেছে। তাহলে মধ্যক আমরা কিভাবে নির্ণয় করবো, আসো তাহলে আমরা করি এখন। যেহেতু এখানে উপাত্ত সংখ্যা কি আছে, জোড়, তাহলে আমাদের প্রথম সূত্রটা পড়বে। তাহলে আমরা লিখি প্রথম সূত্রটা কি হবে, তাহলে সমাধান, সমাধান, হ্যাঁ, সমাধান লেখার পর আমাদের প্রথম কাজটা হচ্ছে এটাকে সাজায় নিতে হবে। অর্থাৎ সাজানো মানে কি, ঊর্ধ্বক্রমে সাজাবো বা নিম্নক্রমে সাজাবো, যে কোনো একটা উপায় সাজালেই আমাদের হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমরা ঊর্ধ্বক্রমে লিখি, দেখি কি ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে সাজাই, সাজাই, ওকে। তাহলে সাজাই, ঊর্ধ্বক্রমে সাজাবো মানে কি ছোট থেকে বড় দিকে যাওয়া, ছোট থেকে কি বড় দিকে যাওয়া। তাহলে কি হবে, এখানে আমাদের থাকবে কি প্রথমে 5, হচ্ছে আমাদের 7, তারপর হচ্ছে কি 8, তারপরে 9, তারপরে 10, তারপরে 15, তারপরে 25 এবং শেষের দিকে কত 30। এটা আমরা সাজা নিলাম। সাজা নেওয়ার পর কাজ আমাদের কি, এবার মধ্যে এন এর মান কত, 1 2 3 4 5 6 7 8 জোড়। তাহলে আমরা এখানে এবার লিখলি মধ্যলেখের মধ্য ইজ ইকুয়াল টু n বাই 2 তম পদ প্লাস n বাই 2 যোগ 1 তম পদ ভাগ কত, ভাগ হচ্ছে 2। তাহলে লিখি n, n এর মান কত, এখানে 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 আমরা লিখবো এখানে, n এর জায়গায় 8, বাই নিচে কত 2 তম পদ, এই তম পদটা আমরা লিখতে হবে, সূত্র, ওকে। প্লাস তারপর কি এখানে কি n এর মান 8 2 যোগ কত 1 তম পদ, নিচে কত আমাদের 2 আছে 2। তারপর আমাদের কাজ হচ্ছে যে আমরা 8 কে 2 দিয়ে ভাগ দিতে কত হবে 4, ওকে। তাহলে আমরা 4 লিখি 4 তম পদ প্লাস এখানে 8 কে আমরা 2 দিয়ে ভাগ দেই কত 4, আর এখানে 1 আছে, তাহলে কত হলো 5 তম পদ, 5 তম পদ বাই নিচে 2। এখন আমাদের বলে যেতে হবে যে এই যে সাজানোর পর আমরা যে সাজাইছি, এই সাজানোর পর প্রথমটা প্রথম পদ, দ্বিতীয়টা দ্বিতীয় পদ, তৃতীয়টা তৃতীয়, চতুর্থ চতুর্থ, এইভাবে সিরিয়ালে যায়। তাহলে আমাদের 4তম পদ কত আছে, 1 2 3 4, আমাদের 4তম পদ হচ্ছে কত, এইটা 9। তাহলে আমরা লিখতে পারি কি 9 যোগ আমাদের তারপর 5তম পদ কত 10, তাহলে আমরা লিখতে পারি কত 10 বাই কত 2। তাহলে এই 9 আর 10 যদি আমরা যোগ করলে কত হবে 19, তাহলে 19 বাই কত 2 ইজ ইকুয়াল টু আমাদের কত হবে 2 গুণ 18, তাহলে 9 কত 5। এইটা আছে আমাদের কি মধ্যক। বুঝতে পারছো তোমরা, আশা করতে পারি বুঝতে পারছো, এটা লিখে নাও। এবার আসো আমরা কি করব, যে বিজোড় সংখ্যা, যদি n বিজোড় সংখ্যা তাহলে আমরা কিভাবে মধ্যক করব, আচ্ছা এটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমরা কি করব, এবার আমরা করব যে উপাত্ত যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় হয়, তাহলে আমরা মধ্যক করব। দেখি আসো দেখি যে এখানে আমি আরেকটা সংখ্যা বাড়াই নিলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, নয়টা বিজোড় সংখ্যা। তাহলে আমরা মধ্যক করে দেখি, প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাই, তোমরা নিম্নক্রমে সাজাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সাজাই আমরা, তাহলে প্রথমে কোন সংখ্যা 5, তাহলে 5, তারপর কত আছে 5 এর পর আছে আমাদের কত, 5 এর পর আছে 7, তারপর কত আছে 8, তারপর কত আছে 9, তারপর কত আছে আবার 9, তারপর কত আছে 10, তারপর আমাদের কত আছে 15, তারপর কত আছে 25, তারপর আছে কত 30। এই যে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 বিজোড় সংখ্যা সাজা নিলাম। তারপর আমাদের কাজ কি এই মধ্যক নির্ণয় করা। তাহলে মধ্যক সূত্র কোনটা, এটা বিজোড় সংখ্যা, যেহেতু n যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে মধ্যক সূত্র কোনটা, n প্লাস 1 বাই 2 তম পদ। তাহলে আমরা এখানে লিখি মধ্যক ইজ ইকুয়াল টু কি n প্লাস 1 বাই 2 তম পদ। তাহলে এখানে লিখি, তাহলে n এর মান কত 9, তাহলে আমরা এখানে 9 দিলাম, যোগ কত 1, কারণ 9 কেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা n এর মান, তাহলে বাই 1 নিচে কত 2, এই তম পদ লিখতেছি তম পদ।
আচ্ছা, এরপর কাজ কি? তাহলে 9 আর কি কত হলো? 10। 10 বাই কত? 2, এখানে তম পদ। ওকে, এরপর কি? 10 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত হবে? 5। তাহলে আমরা লিখলাম কত? 5 তম পদ। এখন 5 তম পদ আমরা কি করবো, কিভাবে পাবো? গুণে দেবো। যেটা আমরা সাজাইছি, ঊর্ধ্বক্রমে সাজাইছি বা নিম্নক্রমে সাজাইতে গেল, তাহলে কি হলো? 5 মানে 1, 5 আর 1, তাহলে 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে আমাদের কি? মধ্য। দেখেন আমরা লিখলাম কত? 9। উত্তর আছে আমাদের মধ্য কত? 9। বুঝতে পারছো? আশা করি তোমরা এটা কি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা সারণী থেকে মধ্যক নির্ণয় করব। সারণী থেকে কিভাবে মধ্যক নির্ণয় করে সেটা আমরা এখন দেখব। যে আমি একটা সারণী তৈরি করে নিয়েছি, এখানে সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হয় কিভাবে, তার সূত্রটা আমি এখানে লিখে রাখছি। সূত্রটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC গুণন H/n। আসুন তাহলে আমরা এই সারণী থেকে কিভাবে আমরা সব নির্ণয় করবো সেটা করবো। একটা সব তৈরি করি। তাহলে করলাম এখানে 1 2 3 4 5 6। আমরা 6টা সারণী নিয়ে নিছি। এখন আমাদের 3টা কলাম নেব। এই 3টা কলামও নিচ্ছি। আমাদের 3টা কলাম। এই সারণী থেকে যদি আমরা মধ্যক নির্ণয় করবো, এই সারণীর আলোকে আমরা একটা সব তৈরি করলাম। আসো, এখন আমাদের কাজ যেটা, সেটা এই যে সারণীর যে মানগুলো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, সেগুলো আমরা বসাবো। প্রথমে আমাদের এখানে কি থাকে? এখানে হচ্ছে আমাদের কি? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি, এখানে গণসংখ্যা, গণসংখ্যা, এখানে যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। আচ্ছা, এখন এই মানগুলো এখানে আমরা এই ছকের মধ্যে বসাই। প্রথমে কত? 31 থেকে 40। তাহলে 31 থেকে 40, 41 থেকে 50, তারপর 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। ওকে, তারপর গণসংখ্যাগুলো কত আছে আমাদের? 5, 15, 10, 12 এবং 8। এই দুইটা গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি লিখতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এই সারণীর মধ্যেই গণসংখ্যা এবং শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে। এখন আমাদের সমস্যা হচ্ছে যে যোজিত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। প্রথমে আমাদের কি? 5, গণসংখ্যা কত আছে? 5। তাহলে আমাদের এখানে কি হবে? 5 হবে। তারপরটা কি? এই যে 5 আর এই দ্বিতীয় যে শ্রেণীতে আমাদের গণসংখ্যাটা আছে সেটা যোগ করতে হবে। যোগ করলে আমাদের কত হবে? 20। এরপর আমাদের কাজ কি? এটা দিয়ে এটা যোগ, সিরিয়ালটা দেখো, সিস্টেমটা দেখো। এটা দিয়ে এটা যোগ করে এখানে বসাবো, আবার এটা দিয়ে এটা যোগ করে এখানে বসাবো। তাহলে কত হবে? 20 আর 10 যোগ করলে কত হয়? 30। আবার 30 আর 12 যোগ করলে কত হবে? 42। এখানে বসাবো। 42 আর 8 যোগ করলে কত হবে? 50। আমাদের এই ছকটা কিন্তু কি তৈরি হয়ে গেল, মধ্যক নির্ণয়ের ছক। ছক কমপ্লিট হওয়ার পর আমাদের যে এখন কাজ, ছক থেকে এই যে L, n/2, FC, SM, FM, এই সবগুলোর মান আমরা কিভাবে বের করবো? এই মানগুলো বের করার প্রথম কাজটা হচ্ছে আমাদের এই ছকের মধ্যে একটা শ্রেণী আমরা নেব, যে শ্রেণীতে মনে করবো যে এই শ্রেণীর মধ্যে কি মধ্যক মান আছে, মধ্যক মান আছে। সেটা নিতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে কাজ হচ্ছে আমাদের শেষে যে জড়িত গণসংখ্যা, সেই জড়িত গণসংখ্যা শেষের মানটা অর্থাৎ 50, এই 50টাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি? 25। এই 25 কোন শ্রেণীর মধ্যে আছে? জড়িত গণসংখ্যার মধ্যে 25 কোন শ্রেণীর মধ্যে আছে? সেই শ্রেণীতে আমাদেরকে স্টাডি করতে হবে। আচ্ছা দেখো দেখি, এখানে 5 আছে, তার মানে কত জানো? 5 আছে মানে এখানে 1 থেকে 5। এই শ্রেণীর মধ্যে কি জড়িত গণসংখ্যা 1 থেকে 5 আছে। আর এখানে কত আছে? 6 থেকে 20। এখানে কত আছে? 6 থেকে 20। আর এখানে কত আছে? 21 থেকে 30। তার মানে এর মধ্যে এই শ্রেণীর মধ্যে আমাদের 25 পাওয়া যাবে, কারণ এখানে আছে আমাদের কি 21 থেকে 30। এই শ্রেণীটা হচ্ছে কি আমাদের মধ্যক নির্ণয় করার শ্রেণী। তাহলে আমরা এখানে সুন্দর করে কি এইভাবে স্টাডি করব। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটার মান একাধারে বের করতে। প্রথমে এখানে দেব, এখানে
এখানে প্রথমে এর মান কত, যে শ্রেণীটাতে আমরা কি করবো স্টাডি করব সেই শ্রেণীর একবার আমাদের এই যে লো লিমিট, এটাকে বলা হয় লো লিমিট, আর এটাকে বলা হয় কি আপার লিমিট। এই লো লিমিটটা হবে কি আমাদের এল এর মান, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কি এল এর মান। এল এর মানটা কত হলো 51। এরপর আমাদের কি n/2 হচ্ছে যে আমাদের জড়িত গণসংখ্যার শেষে যে মানটা, এটাকে আমরা 2 দিয়ে ভাগ দেই। এই জড়িত গণসংখ্যার শেষের মানটা হচ্ছে কি n এর মান, আর 2 দিয়ে ভাগ দিলে আমরা যত পাবো সেটা হবে কি n/2 মান, অর্থাৎ হচ্ছে কি n/2 ইজিক্যাল হলো কত 25। এরপর আমাদের কি এফসি হচ্ছে কি যে আমরা যে ঘরটাতে কি করছি স্টাডি করছি সেই ঘরের জড়িত গণসংখ্যার উপরের মানটাই হচ্ছে আমাদের কি এফসির মান, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি এফসির মান 20। তাহলে আমরা লিখতে পারি কি এখানে এফসি ইজিক্যাল কত 20। এরপর কি আছে এফএম কি এফএম হচ্ছে যেই শ্রেণীতে আমরা কি স্টাডি করব সেই শ্রেণীর গণসংখ্যা মানটা এফএম, অর্থাৎ যে শ্রেণীতে আমরা স্টাডি করব তার ওই শ্রেণীর গণসংখ্যাই হচ্ছে আমাদের কি এফএম এর মান। আমরা মনে রাখতে পারি কি এম তে মিডিল, অর্থাৎ গণসংখ্যা মিডিলে থাকবে, এই মিডিলের মানটাই হচ্ছে আমাদের কি মিডিলের মানটা, যে শ্রেণীতে স্টাডি করবো তার মিডিলের মানটাই হচ্ছে আমাদের কি এফএম এর মান। তাহলে এফএম এর মান কত 10। এরপর আমাদের এইচ হচ্ছে কি এইচ মানে হচ্ছে পার্থক্য, শ্রেণীর পার্থক্য কি, অর্থাৎ একটা শ্রেণী থেকে একটা শ্রেণীর পার্থক্য কত আমরা সহজভাবে বের করতে পারি। এই লো লিমিট থেকে বিয়োগ করবো, যে কোনো একটা পাশাপাশি লো লিমিট থেকে লো লিমিট বিয়োগ করলে কি আমরা এর মানটা পেয়ে যাবো। অর্থাৎ 41 থেকে যদি আমরা 31 বিয়োগ করি তাহলে পাবো 10। এটাই হচ্ছে আমাদের কি এইচ এর। এখন তাহলে এই মানগুলো যদি আমরা এই সূত্রের মধ্যক সূত্রের মধ্যে ফেলাই তাহলে আমাদের কি অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আসো আমরা মানগুলো এখানে ফেলাই। সেটা কি এল এর মান কত 51, তাহলে আমরা 51 বসালাম, প্লাস n/2 মান কত 25, তাহলে আমরা এখানে 25 দিলাম, ব্র্যাকেট মাইনাস এফসি মান কত 20, এই যে এফসি মান কত 20 দিলাম, তারপর গুণন এইচ এর মান কত 10 এবং এফএম এর মানও কত 10, আমরা এখানে 10 লিখি। লেখার পর আমাদের কাজ কি 51 এটা থেকে বিয়োগ দিলে আমার কত হয়, তাহলে 5 গুণ এইটা 10 আর এই 10 কি কাটা, তাহলে আমাদের কি এখানে 1 হয়। তাহলে এখন 1 গুণ করলে কি 5 কে 5 এর সাথে যোগ করলে কত হবে 56। এইটাই হচ্ছে আমাদের কি মধ্যক, এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা এই অঙ্কগুলো অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে মধ্যক, আমরা 3 টাইপের যে মধ্যক করলাম। প্রথম নম্বরে কি উপাত্ত থেকে মধ্যক, অর্থাৎ উপাত্ত থেকে মধ্যক করার সিস্টেম আছে দুইটা, সেটা হচ্ছে একটা হচ্ছে কি আমাদের যদি উপাত্তগুলো জোড় হয়, আর একটা হচ্ছে কি উপাত্তগুলো বিজোড় হয়, সেটাও আমরা শিখলাম। এবং সবশেষে সেটা শিখলাম কোনটা, যে সারণী থেকে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করি সেটাও আমরা শিখলাম। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্ত। আগামী আরেকটি নতুন ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।